আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহাসিক মাজদাবিকের যুদ্ধে ওসমানীয়রা মামলুকদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে। যুদ্ধের পর মামলুক সুলতান কানসু গাবরির মরদেহ পড়ে থাকতে দেখা যায় যুদ্ধক্ষেত্রের পাশেই। যুদ্ধে পরাজয়ের পর মামলুকদের অবস্থা এতটাই নাজুক ছিল যে তারা সামান্য প্রতিরোধটুকু করতে পারেনি। ইয়াবুত সুলতান সেলিম খান ইউনুস পাশাকে দায়িত্ব দেন পলায়নরত মামলুক সৈন্যদের পিছু নেওয়ার। ইউনুস পাশা যথাক্রমে আলেপ্পো, হামা, হোমস হয়ে দামেস্ক পর্যন্ত টেনে নিয়ে যান ওসমানীয়দের মানচিত্রকে। ইউনুস পাশার অনুসরণে সুলতান সেলিম খান আলেপ্পো, হামা, হোমস পরিদর্শন শেষে দামেস্কে আসেন। এদিকে মামলুক সুলতান কানসু গাবরির মৃত্যুতে শাসক শূন্য হয়ে পড়ে মামলুক সাম্রাজ্য। মামলুকদের সকল আমিররা কায়রোতে এসে ব্যস্ত হয়ে পড়ে শাসক নির্বাচনে। মামলুকদের নিয়ম ছিল কোনো শাসক মারা গেলে সকল আমিররা মিলে যাকে নিযুক্ত করবে সেই হবেন পরবর্তী শাসক। কায়রোতে মামলুক সুলতান হিসেবে নির্বাচিত হন সাবেক সুলতান আল আশরাফ কানসু গাবরির ভাতিজা তোমানবে। যেহেতু ওসমানীয় সুলতান সেলিম খানের উদ্দেশ্য ছিল সাফাবিদের ধ্বংস করা, তাই তিনি দামেস্ক থেকে শাহ ইসমাইলের দিকে অগ্রসর হতে চেয়েছিলেন। কিন্তু যেহেতু মামলুকদের নতুন শাসক নির্বাচিত হয়েছে, সেহেতু ওসমানীয়রা সাফাবি ভূমিতে অগ্রসর হলে মামলুকদের পক্ষ থেকে আনাতোলিয়ায় অভিযানের একটি সম্ভাবনা থেকেই যায়। তাই সুলতান সেলিম খান নিশ্চিত হতে চেয়েছিলেন মামলুকরা যেন কোনোভাবেই পিছন থেকে আক্রমণ না করে। তিনি মামলুক সুলতানের কাছে একজন দূত পাঠিয়ে তার বশ্যতা স্বীকার করার আহ্বান জানান। মামলুক সুলতানকে দেয়া চিঠিতে সুলতান সেলিম খান বলেন, সর্বশক্তিমান আল্লাহর সাহায্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ নীতি আমাকে এই পর্যন্ত টেনে এনেছে। আমার লক্ষ্য সবসময় ইসলাম বিরোধী শক্তি ধ্বংস করা। আমার লক্ষ্য ইসলামকে বিকৃত করে যাওয়া সাফাবিদের ধ্বংস করা এবং সারা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠা করা। আর আমার এই লক্ষ্য বাস্তবায়নে যারাই বাধা হবে তাদেরকে উপড়ে ফেলব, যেমনটা করেছি কানসু গাবরির সাথে। এই ভূমি আমার তরবারি দিয়ে বিজিত ভূমি। আমি এখন থেকে এর ন্যায্য শাসক। আপনাদের মিম্বরে এখন থেকে আমাদের নাম উচ্চারণ করুন। প্রতারণার পথ ছেড়ে দিয়ে সঠিক পথে আসুন, আর নয়তো আমার তরবারির মুখোমুখি হও। জেনে রাখো, মিশরে বা দামেস্কে কেউই আমার সামনে দাঁড়াতে পারবে না। যেই আমার পথে বাধা হবে সেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে, দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে, মিশরের নীলনদ রক্তে লাল হয়ে যাবে। ওসমানীয় সুলতান সেলিম খানের চিঠি পড়ে মামলুক সুলতান তোমানবে অত্যন্ত রাগান্বিত হয়ে যান এবং দূত হিসেবে চিঠি নিয়ে যাওয়া ওসমানীয় সৈন্যকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেন। মামলুক সুলতানের এই দুঃসাহসী কর্মকাণ্ডে যুদ্ধ অনিবার্য হয়ে যায়। সাথে সাথে সুলতান সেলিম খান দিওয়ান ডাকেন এবং দিওয়ান থেকে সিদ্ধান্ত হয় মামলুকদের বিরুদ্ধে মিশরে অভিযানে যাওয়ার। উজির আজম সিনান পাশা অগ্রসর হতে হতে কুদুস পর্যন্ত চলে আসেন। মামলুক সুলতান ভাবলেন, যেহেতু ওসমানীয়দেরকে মিশরে প্রবেশ করতে হলে প্রথমে গাজায় আসতে হবে, সেহেতু গাজাতেই ওসমানীয়দেরকে আটকে দেয়া তাদের জন্য তুলনামূলক সহজ হবে। অতঃপর গাজার গভর্নর জেনবার্দি গাজালি 10,000 সৈন্যের একটি বাহিনী নিয়ে গাজার উদ্দেশ্যে কায়রো ত্যাগ করেন। ইয়াবুত সুলতান সেলিম খান উজির আজম সিনান পাশাকে 5,000 সৈন্য দিয়ে গাজা জয় করতে পাঠান। গাজার কাছেই খান ইউনিসে মুখোমুখি হয় মামলুক বাহিনী বনাম ওসমানীয় বাহিনী। 1516 সালের 21শে ডিসেম্বর বুধবার ভয়াবহ যুদ্ধে মামলুকরা ওসমানীয়দের কাছে খারাপভাবে পরাজিত হয়। এই যুদ্ধের পর সুলতান সেলিম খান তার বাহিনী নিয়ে সরাসরি গাজাতে চলে আসেন। তবে গাজা থেকে সেনাবাহিনীকে কায়রোতে নেয়ার পর্যাপ্ত জাহাজ ছিল না ওসমানীয়দের কাছে। কায়রোতে যাওয়ার একমাত্র উপায় ছিল
150 কিলোমিটার দীর্ঘ মরুভূমি পায়ে হেঁটে পাড়ি দেওয়া। ওজেরদের মধ্যে কেউ কেউ ধরেই নিয়েছিল দীর্ঘ এই মরুভূমি পাড়ি দেওয়া অসম্ভব। তারা বলেছিলেন মিশরের এই বিস্তীর্ণ মরুভূমি পাড়ি দিতে গিয়ে খাবার এবং পানীয় সমস্যা ছাড়াই অন্যান্য যে সকল সমস্যা রয়েছে সেগুলোই ওসমানীয়দেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এর আগে বিশ্বের মাত্র 2 জন শাসক এই মরুভূমি সেনাবাহিনী নিয়ে পাড়ি দিতে সক্ষম হয়েছিলেন। প্রথমজন 525 খ্রিস্টপূর্বে পারস্যের শাহ কাম্বিস এবং দ্বিতীয়জন 332 খ্রিস্টপূর্বে মেসিডোনীয় রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। তাদের পর থেকে সুলতান সেলিম খান পর্যন্ত আর কেউই এই মরুভূমি সেনাবাহিনী নিয়ে পাড়ি দিতে পারেনি। 1200 শতকে চেঙ্গিস খানের বংশধররা এই মরুভূমি পাড়ি দিতে পারবে না ভেবে এখান থেকেই ফিরে যায়। 1400 শতকে তৈমুর লং তার সমস্ত শক্তি নিয়ে এসেও এই মরুভূমি অতিক্রম করার সাহস করেননি। কিন্তু ইয়াবুত সুলতান সেলিম খান উজিররা মতামত না দিলেও বিস্তীর্ণ এই মরুভূমি অতিক্রম করতে বদ্ধপরিকর ছিলেন। সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় পানি বহনের জন্য 2000 উট কেনা হয়। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর 9 জানুয়ারি 1517 সালে প্রায় 60,000 সৈন্য নিয়ে ইয়াবুত সুলতান সেলিম খান মিশরের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রার প্রথম দিনেই ওসমানীয়রা বেশ সমস্যার সম্মুখীন হয়। নরম এবং পাতলা বালিতে হেঁটে চলাই হয়ে যায় বেশ কষ্টকর। মরুভূমির বিষাক্ত সাপ ও বিচ্ছুরও ছিল বেশ উপদ্রব। যাত্রার প্রথম দিনে মাত্র 18 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হয়েছিল ওসমানীয়রা। আর এরই মধ্যে সৈন্য এবং উজিরদের মধ্যে কানাঘুষা শুরু হয়। এই মরুভূমি পার হওয়া কোনোভাবেই সম্ভব না। প্রথম দিনেই যখন ওসমানীয়রা মানসিকভাবে ভেঙে পড়তে থাকে, ঠিক তখনই সিনাই মরুভূমিতে সবাইকে আশ্চর্য করে দিয়ে শুরু হয় বৃষ্টিপাত। অথচ শেষ 100 বছরের মধ্যে একবারও বৃষ্টিপাত হয়নি এই অঞ্চলে। বৃষ্টিপাতের ফলে পথ অনেকটাই সহজ হয়ে যায়, মরুভূমির তীব্রতাও অনেকটাই কমে আসে। ধারণা করা হয় সেদিন বৃষ্টি না হলে ওসমানীয়রা মরুভূমিতেই বিধ্বস্ত হয়ে যেত। সুলতান সেলিম খান তার সৈন্যদেরকে নিয়ে মহান রবের দরবারে শুকরিয়ার নামাজ আদায় করে 2 হাত আকাশের দিকে তুলে আল্লাহর শুকরিয়া আদায় করেন। টানা 13 দিন যাত্রার পর ওসমানীয়রা নীল নদের সালিহি নামক স্থানে এসে উপস্থিত হয়। ওসমানীয়দের মিশরে আগমনের খবরে আশ্চর্য হয়ে যান মামলুক সুলতান তুমানবে, কারণ তিনি ভাবতেও পারেননি ওসমানীয়রা এই দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে মিশরে এসে পৌঁছতে সক্ষম হবে। মামলুক সুলতান তুমানবে চিঠির মাধ্যমে সুলতান সেলিম খানকে জানান তিনি রিদানিয়া নামক স্থানে ওসমানীয়দের জন্য অপেক্ষা করছেন। ঐতিহাসিক রিদানিয়ার এই যুদ্ধে ফরাসিদের কাছ থেকে নেয়া 200টি কামান মাটি খুঁড়ে গর্তে স্থাপন করে মামলুকরা। যুদ্ধক্ষেত্রের এক পাশে ছিল নীলনদ আর অন্য পাশে ছিল আল মুকাদ্দাম পর্বত। কয়েকদিন অপেক্ষার পর ওসমানীয়দের দেখা মিলল। ওসমানীয় সুলতান তার গোয়েন্দাদের মাধ্যমে আগেই
মামলুকদের যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে জেনে নিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রের অবস্থান অনুযায়ী ওসমানীয়রা যদি মামলুকদের উপর সরাসরি আক্রমণ করতে যায় তবে তারা নিজেরাই বিধ্বস্ত হয়ে যাবে। ডান দিক দিয়ে যেতে হলে ওসমানীয়দেরকে নীলনদ পাড়ি দিয়ে যেতে হবে, আর বাম দিক দিয়ে যেতে হলে আল মুকাদ্দাম পর্বত পাড়ি দিয়ে যেতে হবে। যেহেতু নীলনদে কোনো সেতু ছিল না এবং শত্রুর শিবিরও ছিল খুব কাছাকাছি, তাই নীলনদ পাড়ি দেওয়া ছিল অসম্ভব ব্যাপার। অন্যদিকে আল মুকাদ্দাম পর্বত পাড়ি দিয়ে মামলুকদের পিছন দিক দিয়ে আক্রমণ করা যদিও ঝুঁকিপূর্ণ ছিল, তবে তা সম্ভব ছিল। ঐতিহাসিক রিদানিয়ার এই যুদ্ধে ওসমানীয়দের বাম ডানার নেতৃত্ব দেন মোস্তফা পাশা, ডান ডানার নেতৃত্ব দেন কুচুক সিনান পাশা। ওসমানীয়দের কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্ব দেন উজির আজম সিনান পাশা। রাতের বেলায় সুলতান সেলিম খান নিজে অশ্বরোহী একটি বাহিনী নিয়ে আল মুকাদ্দাম পর্বতের চারপাশ ঘুরে দেখেন। সালের 22 জানুয়ারি ভোরে শুরু হয় মামলুক সাম্রাজ্য বনাম উসমানীয় সাম্রাজ্যের মধ্যকার এই যুদ্ধ। মামলুকদের কামানের তুলনায় ওসমানীয়দের কামানের রেঞ্জ ছিল অনেক বেশি, আর এই সুবিধাকে কাজে লাগিয়েই ওসমানীয়রা প্রথমেই গোলাবর্ষণ শুরু করে। ওসমানীয়দের কামানের গোলা মামলুক বাহিনীতে আছড়ে পড়লেও মামলুকদের কামানের গোলাগুলো ওসমানীয়দের কেন্দ্রে পৌঁছতে ব্যর্থ হয়। তাছাড়া মামলুকদের কামানগুলো ছিল মাটিতে স্থাপন করা, যার কারণে তা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ারও কোনো সুযোগ ছিল না। ওসমানীয়দের কামানের প্রতিটা গোলায় মামলুকরা তাদের সৈন্য হারাচ্ছিল, এমনকি তারা ময়দানে দাঁড়িয়েও থাকতে পারছিল না। মামলুক সুলতান তোমানবে তার ডান ও বাম দুই দিক থেকেই এক সমানে ওসমানীয়দেরকে আক্রমণ করার নির্দেশ দেন। এদিকে ইয়াবুত সুলতান সেলিম খান তার অধীনে থাকা অশ্বরোহী বাহিনী নিয়ে আল মুকাদ্দাম পর্বত পাড়ি দিয়ে মামলুকদের আক্রমণ করেন। দুই দিক থেকেই মামলুকরা ওসমানীয়দের মধ্যে আটকা পড়ে যায়। মামলুকদের ডান ডানার সেনাপতি জেনবার্দি গাজ্জালির নেতৃত্বে ভালোই লড়াই করছিল মামলুকরা, এমনকি ওসমানীয়দের বাম ডানা বেশ পিছিয়েও পড়েছিল। এদিকে ইয়াবুত সুলতান সেলিম খান তার অশ্বরোহী বাহিনী নিয়ে মামলুক সৈন্যদেরকে পদদলিত করে মামলুকদের সদর দফতর দখলে নিয়ে নেন। সদর দফতর ওসমানীয়দের হাতে চলে যাওয়ায় মামলুক সুলতান তোমানবে যুদ্ধে জয়ের আশাই ছেড়ে দেন। তবে তিনি শেষ একটি পদক্ষেপ নেন। তার উদ্দেশ্য ছিল ওসমানীয় সুলতান সেলিম খানকে হত্যা করে পুরো বাহিনীকে মাথাহীন করে দেওয়া। সে সময় ইয়াবুত সুলতান সেলিম খান ছিলেন মামলুকদের সদর দফতরে। সুলতানের পতাকা ছিল উজিরে আজম সিনান পাশার হাতে। মামলুক সুলতান তোমানবে এবং তার সৈন্যরা উসমানীয়দের কেন্দ্রীয় বাহিনী ভেদ করে সুলতানের পতাকার দিকে অগ্রসর হয় এবং উজিরে আজম সিনান পাশাকে সুলতান সেলিম খান মনে করে হত্যা করেন। এই আক্রমণে ওসমানীয়দের পক্ষের রামজানুল মাহমুদ বে এবং প্রধান কোষাধ্যক্ষ আলী আগাউ শাহাদাত বরণ করেন। শেষ পর্যন্ত জেনেসারিদের দানবীয় লড়াইয়ে মামলুক সুলতান তার বাহিনী নিয়ে পিছু হটতে বাধ্য হন। সাথে সাথে পুরো ময়দান জুড়েই মামলুকরা যুদ্ধ ছেড়ে পালাতে শুরু করে। ওসমানীয়দের বিজয়ের মধ্য দিয়ে শেষ হয় ইতিহাসের এই রক্তক্ষয়ী রিদানিয়ার যুদ্ধ।
যুদ্ধের পর পলাতক প্রায় 10,000 সৈন্য নিয়ে মামলুক সুলতান তোমানবে কায়রোতে প্রতিরোধ গড়ে তোলেন। মামলুক সুলতানের শহর রক্ষার এই প্রচেষ্টা দেখে কায়রোর জনগণও উৎসাহিত হয়। তারাও এসে তোমানবের পাশে দাঁড়ায়। কায়রোর বাড়ি ঘরগুলো হয়ে যায় ব্যারিকেড এবং রাস্তা হয়ে যায় যুদ্ধক্ষেত্র। ওসমানীয়রা কায়রোতে আসলে টানা 3 দিন 3 রাত রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তৃতীয় রাতের সংঘর্ষের পর কায়রো চলে যায় ওসমানীয়দের নিয়ন্ত্রণে। এই সংঘর্ষে কায়রোর প্রায় 50,000 বাসিন্দা প্রাণ হারায়। সুলতান সেলিম খানের নির্দেশে প্রায় 800 মামলুক সৈন্যকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শেষ পর্যন্ত মামলুক সুলতান তোমানবেকেও গ্রেফতার করে সুলতান সেলিম খানের সামনে হাজির করা হয়। ওসমানীয় সুলতান সেলিম খান মামলুক সুলতান তোমানবেকে উদ্দেশ্য করে বলেন, ওহে সুলতানুল আরব, আমি তোমাকে লোক পাঠিয়ে বলেছিলাম আমাদের নাম, মুদ্রা এবং খুতবায় রাখো, বাকি সবকিছু আপনাদেরই থাকবে। আপনি আমাদের দাবি মানলেন না, উল্টো আমার পাঠানো দূতকেই হত্যা করেছেন। সুলতান সেলিম খানের কথার জবাবে মামলুক সুলতান তোমানবে বলেন, আল্লাহর শপথ করছি, আমি দূতকে খাবার খাইয়ে পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে আমার এক আমির আপনার দূতকে হত্যা করে, তখন আর আমার কিছুই করার ছিল না। আপনার ভাগ্য সুপ্রসন্ন, তাই আজকে আপনি এই জায়গায় আছেন। আপনার ভাগ্য সুপ্রসন্ন, তাই আপনি এই যুদ্ধে জয়ী হয়েছেন। কিন্তু আমার সৈন্যদের দেশ ও জনগণকে রক্ষার দায়িত্ব ছিল। আপনি এইভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়ারকে আপনি কিভাবে পারলেন তাদের রক্ত ঝরাতে? তোমানবের কথার জবাবে সুলতান সেলিম খান বলেন, আমি আপনার ভূমিতে আসার পূর্বেই আলেমদের কাছ থেকে ফতোয়া নিয়ে এসেছি। আমি যখন ইসলাম বিরোধী শিয়াদের বিরুদ্ধে অগ্রসর হচ্ছিলাম, তখন মামলুক সুলতান কানসু গাবরি আমার পথে বাধা হয়ে দাঁড়ায়। বিশ্বাসঘাতক সাফাবিদের সাথে মিত্রতা করে ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে। অবশ্যই তিনি এর জন্য শাস্তি পাওনা ছিলেন। আমি যখন লোক পাঠিয়ে তোমাদেরকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি, তুমি আমার নিজের লোককেই হত্যা করেছ। এই পরিস্থিতির জন্য তোমরাই দায়ী। মামলুকদের মধ্যে যারা লড়াই ছেড়ে দিয়ে ওসমানীয়দের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, সুলতান সেলিম খান তাদের ক্ষমা মঞ্জুর করেছিলেন। মামলুক শাসকদের একযুগে ওসমানীয় সাম্রাজ্যে যোগদানের মধ্য দিয়ে মামলুক সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এবং সমগ্র মামলুক ভূমি ওসমানীয়দের অধীনে চলে আসে। সুপ্রিয় সমরলী, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, যে ভিডিওতে আমরা আলোচনা করব ওসমানীদের মক্কা ও মদিনা বিজয়ের ইতিহাস ও ওসমানীদের কাছে কিভাবে গিয়েছিল মুসলমানদের খেলাফত ব্যবস্থা এবং ইয়াবুত সুলতান সেলিম খানের মৃত্যুর ইতিহাস নিয়ে। দর্শক, আমাদের সেই ভিডিওটি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।